শুরুতে এডিআর অত্যন্ত সম্মানিত সংগঠন, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। ভারতবর্ষের নির্বাচনে প্রার্থীদের সম্পত্তিগত কতজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে, এমনকি সংসদে যারা এমপি এমএলএ হন তাদের অপরাধমূলক মামলাগুলো কি জগদীশ চোখারের নেতৃত্বে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা অন্যতম। আজকে সুপ্রিম কোর্টের যে হস্তক্ষেপ হয়েছে, প্রথম পিটিশনার এডিআর এবং প্রশান্ত ভূষণ, এপিডিআরে অনেকে আছেন, তারা চেনেন প্রশান্ত ভূষণকে, তিনি তাদের হয়ে সওয়াল করছেন। অনেকগুলো প্রশ্ন আছে যেটা সব সুপ্রিম কোর্টে আসেনি, বা শেষ তারিখ পর্যন্ত সুপ্রিম কোর্ট তার অন্তর্বর্তী আদেশে এড়িয়ে গেছে। এখন অবধি পুরোটা উত্তর দেননি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট অর্ডারে নেই যে আধার, অর্ডারে লিখিতভাবে নেই যে আধারকে ব্যবহার করা যায়। যখন সূর্যকান্ত অর্ডার পাস করছেন তখন মুখে বলছে যে আধার ব্যবহার করতে হবে। যখন জয়মাল্য বাগচি বলছেন তখন বলছে আধার এবং এপিক ব্যবহার করা উচিত। লিখিতভাবে 12 নম্বর ডকুমেন্ট হোক, 13 নম্বর ডকুমেন্ট হোক, এইটা সরাসরি বলেন। বারবার প্রশ্ন তোলা হয়েছে এসআইআর কি বিহারে হয়েছিল 2003 সালে? এই বস্তুটা কি হয়েছিল বিহারে 2003 সালে? তারপরে এত বছর বাদে এখন এসআইআর হচ্ছে, মাঝখানে বিহারে কিছু হয়নি। 2024 সালের লোকসভা নির্বাচন হয়েছে, তার আগে বিহারে বিধানসভা নির্বাচন হয়েছে। সেখানে কোন ভোটার তালিকা থেকে ধরে ভোট হয়েছে? 2003-এ। সুপ্রিম কোর্ট উত্তর দেননি, এড়িয়ে গেছে। প্রশ্ন হচ্ছে এসআইআর কি করা যায় রাজ্য জুড়ে, ভারতবর্ষ জুড়ে? স্পেশাল রিভিশন, ইনসেন্টিভ রিভিশন, বিশেষ যে সমীক্ষা, সংশোধনী সমীক্ষা, সেটা আইনে কোথাও আছে? যে আইন মোতাবেক নির্বাচন কমিশন অর্ডার দিয়েছেন 24শে জুন বিহারের চিফ ইলেকশন আধিকারিককে। এ প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট এড়িয়ে গেছে, খালি বলেছে রিভিশনটা চলবে, মাইন্ডে রিভিশনটা চলবে। স্পেশাল রিভিশন কি চলবে? সুপ্রিম কোর্ট উত্তর দেননি এখনো পর্যন্ত। আমি আপনাদের ধীরে ধীরে একটু আইনের কচকচি না হলে আপনি ধরতে পারবেন না কি সাংঘাতিক খেলাটা খেলেছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন হবার, আমি কি দাঁড়িয়েই বলবো তাহলে সুবিধা হবে? ইলেকশন কমিশন কিরকম হবে? 1948 সালের 15 তারিখ এবং 16ই জুন, সবই জুন মাসের ঘটনা। 1948 সালের 15 এবং 16ই জুন সংবিধান সভায় 239 নম্বর, তখন 239, যেটা পরে গিয়ে 324 হলো, যেটার উপর দাঁড়িয়ে ইলেকশন কমিশন চলছে। সেইখানে যখন আলোচনাটা হচ্ছে তখন একজন অধ্যাপক, কি তার ভিশন, আপনারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেট করবেন, ওই লেখাগুলো পড়বেন, গায়ে কাঁটা দেও। ওটা তো 1935 সালের ভারত আইনে ছিল না, ইলেকশন কমিশনের ধারণাটাই ছিল।
নতুন ধারণা। কানাডা, কেউ কানাডা সংবিধান করছে, কেউ আমেরিকার সংবিধান কোড করছে। তখন অধ্যাপক শিবনলাল সাক্সেনা তিনি প্রথম বললেন যে যদি নিজেদের শাসক দল নিজেদের কাউকে ইলেকশন কমিশন, তখন একটা পদ ইলেকশন কমিশনার বসায়, তাহলে গেল গণতন্ত্রে বিষ ঢালা হয়ে যাবে। গণতন্ত্রের শুরুতেই বিষ, কারণ আমাদের গণতন্ত্র সর্বজনীন ভোটাধিকার, অতি নিরক্ষর, ক অক্ষর গোমাংস থেকে মহাপণ্ডিত সবাই ভোট দেবে। এটা ব্রিটিশ আমল নয়, আমেরিকান আমল নয়, পুরনো আমল নয় যে এবার লেখাপড়া জানে এ বাদ যাবে, ও নিরক্ষর হলে বাদ যাবে, ওর অত সম্পত্তি না থাকলে বাদ যাবে, কৃতদাস হলে বাদ যাবে, মহিলা হলে বাদ যাবে। এটা ভারতবর্ষে 47-এর পর হবে না, সর্বজনীন ভোটাধিকার হবে। সেই ভোটাধিকার যে চালাবে স্ট্রাকচার, সেটা চালাতে হবে। সেটা চালাতে গেলে যে কাঠামোটা লাগবে তার নাম ইলেকশন কমিশন হবে। তার মাথায় যে বসবে সে স্বাধীনতম লোক হতে হবে, মেরুদণ্ড সোজা রাখতে হবে, নিরপেক্ষ থাকতে হবে। প্রবল চাপ আসবে, সাক্সেনা বলছেন প্রবল চাপ আসবে, মানে যে কোনো লোককে ওইটায় বসানো যাবে না। ডেমোক্রেসি উইল বি পয়জন and will be in peril. হৃদয়নাথ, পণ্ডিত হৃদয়নাথ কুঞ্জরু তিনি বললেন যদি আমরা ডিপেন্ড করতে না পারি ওই লোকগুলোর ওপর যারা নির্বাচন চালাবে, তাহলে গণতন্ত্র শেষ, আজ না হোক কাল। আমি বলছি 48 সালে তাদের দূরদৃষ্টি। আম্বেদকর বললেন সব লেখা হোক, কিন্তু এটা পার্লামেন্টের ওপর ছেড়ে দেওয়া হোক, কি পদ্ধতিতে নির্বাচন কমিশনার মনোনয়ন করা হবে। সাক্সেনা বলেছিলেন রাজ্যসভা লোকসভা 2/3 ভোট পেলে সেই লোকটা পাস করতে পারে, পরীক্ষা দিয়ে আসতে হবে, সার্চ কমিটি হবে, আমরা যোগ্য লোক দেখব। 2/3 লোকসভা রাজ্যসভার মেম্বাররা যদি ভোট দেয় তাহলে সেই ক্যান্ডিডেট হতে পারে, সেই সাকসেসফুল কমিশনার হতে পারে। সেটা পাস হলো না, কিন্তু আম্বেদকর একটা সংশোধনী দিলেন, সেটা পাস হলো। 325 নম্বর অনুচ্ছেদ আপনারা পড়ুন। এটা একেবারে আমাদের নির্বাচনের, যেটা আজকে কমিশন উল্টে দিচ্ছে, ওই 325-এর স্বপ্নটা। 325-এ কি আছে? দল, মত, ধর্ম, লিঙ্গ, জাতপাত নিরপেক্ষভাবে সবাই ভোট দিতে পারবে। এইটা আম্বেদকরের পরবর্তীকালে অসাধারণ সংশোধন। উনি বলছেন ইটস এ রেভলিউশনারি অ্যামেন্ডমেন্ট আই মুভ। আমি আগের দিনের থেকে চেঞ্জ করে দিয়ে নতুন একটা অ্যামেন্ডমেন্ট দিচ্ছি। সারা হাউস হাত তুলে আম্বেদকরকে সমর্থন করে। শুধু সর্বজনীন ভোটাধিকার বললে হবে না, কাউকে ধর্মের কারণে, জাতপাতের কারণে, বর্ণের কারণে, লিঙ্গের কারণে বাদ দেওয়া যাবে না, প্রত্যেকে পার্টিসিপেট করবে। এই স্বপ্নটাকে ধরার চেষ্টা ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছিল। সুকুমার সেন প্রথম নির্বাচন কমিশনার, তার অসাধারণ কর্মকাণ্ডের ফলে কমিশন 52 সালে লক্ষ কোটি ভোটাধিকারটাকে প্রয়োগ করতে দিল। তারপরও ইন্দিরা গান্ধীরা চেষ্টা করেছেন, কংগ্রেস চেষ্টা করেছে কমিশনটাকে পকেটস্থ করার, সব দলই করেছে। কিন্তু এখন ইন্দিরা গান্ধীর ছকে ভুল ছিল। আপনারা যারা বয়স হয়েছে তারা মনে রাখতে পারবেন, 77 সালে নির্বাচনটা হয় মার্চ মাসে, জরুরি অবস্থার মধ্যে নির্বাচন হয়েছিল। জরুরি অবস্থা উঠে গিয়ে নির্বাচনটা হয়নি। তখনও ইন্দিরা গান্ধী হারলেন, কিন্তু নির্বাচন কমিশন তার নিজের পায়ে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীকে আউট করেছিল। ইন্দিরা গান্ধীর একটা ছক ছিল যে আমি জিতব, পুলিশের রিপোর্টে উনি পেয়েছিলেন।
তাই ডেকে দিয়েছিলেন। তো মানুষ গিয়ে একেবারে সুযোগ পেয়েছে ইন্দিরা গান্ধীকে আনসিটেড করে দিয়েছে। নির্বাচন কমিশনকে ম্যানিপুলেট করার কোনো চেষ্টা ইন্দিরা গান্ধী যে কোনো কারণেই হোক করেননি। কমিশন নিজের পায়ে দাঁড়ালো। আমি খুব কুইকলি এটা বলছি, 93 সালে সেশনের গল্প আপনারা অনেকে জানেন। প্রথম এপিক চালু করল, ভোটার কার্ড, এপিক কার্ড আইডেন্টিফিকেশনের প্রথম করলো। কারণটা কি? জালিয়াতি না হয়। কারণটা কি? 2 নম্বরই করে আমার নাম ধরে আর একজনকে ইম্পারসনিফিকেশন না হয়। নরসিংহ রাও কোনো পয়সা দেবেন না বলেছিলেন। সেশন বলেছেন যে তাহলে আর ইলেকশন আমি করবো না, যদি বলতে পারেন না। আইন অনুযায়ী ইলেকশন কখনো আটকানো যায় না। সেটা আমি সুযোগ পেলে 1 মিনিট বাদে আপনাদের দেখাবো কিভাবে এই কমিশন কাণ্ডটা করল। তখন নরসিংহ রায়ের সাথে মিটিং করেন সেশনের সাথে, একা টাকা পয়সা কথা হয়, তারপর রাজি হন। এই প্রথম মানুষ হাতিয়ার পেল। উনি ঠিকই বলছে স্ট্যাটুটারি রাইট, ভোটাধিকার আমাদের মৌলিক অধিকার নয়। কিন্তু আবার আমি থেমে বলবো, এটা নিয়েও তর্ক আছে। জ্যোতিবাবু ভাষ্যে দেবী ঘোষালের মামলা হয়েছিল। সেই মামলায় একজন বিচারপতি প্রথম বলেছিলেন যে ভোটাধিকার স্ট্যাটুটারি রাইট, কিন্তু যখন সে ভোটে গিয়ে দাঁড়াচ্ছে, ভোটটা গিয়ে দিচ্ছে এই পার্টি বা ওই পার্টিকে, এই ক্যান্ডিডেট বা ওই ক্যান্ডিডেট, তখন সে মত প্রকাশের স্বাধীনতা অ্যাপ্লাই করছে। অধিকারটা সে নিয়ে যাচ্ছে স্ট্যাটুটারি রাইট, আইনে আছে। 1950 সালের প্রতিনিধিত্বমূলক আইনে আছে আমি ভোটাধিকার তখন আমি প্রয়োগ করছি, আমি আমার ফান্ডামেন্টাল রাইটটা প্রয়োগ করছি। তো দুটো মিক্সচার হচ্ছে। অসাধারণ রায়টা। জ্যোতিবাবুরা জিতে যান যে স্ট্যাটুটারি রাইট মৌলিক অধিকার নয়, দেবী ঘোষাল হেরে যান। একজন জাজের মতটা থেকে যায়, পরে আমি অন্য জজেরা সেটা পিক আপ করে, সেটা পরে আবার স্ট্যাটুটারি রাইট ধরে নিয়ে আপনি এখন দেখুন কমিশনের বদমাইশি দেখুন। 1990 সাল দীনেশ গোস্বামী কমিটি, 2015 সুপ্রিম কোর্টের আদেশে মোদী সরকার ল কমিশনকে বলেন যে কমিশনের চেহারাটা কিরকম হবে, কারা কারা কমিশনে নির্বাচন করবে। 3 জন সদস্য হয়ে গেছে, তাদের কারা নির্বাচন করবে। দীনেশ গোস্বামী কমিটি 2015 সালে এপিসা কমিটি ল কমিশন, তারা বলল 3 জন। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ফোনপে খালি নির্বাচন কমিশনকে নির্বাচিত করবেন, এতদিন যা চলেছে তা বদলে দাও। কারা হবে? প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা, যদি বিরোধী দলনেতাকে সর্ববৃহৎ যে দল সেই দলের নেতা, এবং প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে, অথবা তার নিযুক্ত কোনো বিচারপতি। ফলে একটা আইনি ন্যায়সঙ্গত ন্যায় বিচারের ধারণা থাকবে। এই বলে ছেড়ে দিল। ল কমিশন রিপোর্টটা মোদী সরকার কার্যকর করল না। 15 সাল মাথায় বাদ পড়ল যখন 2023 সালের 2রা মার্চ, তারিখটা মনে রাখবে, 2023 সালের 2রা মার্চ 5 জন বিচারপতি, অনুপ বানোয়ারলালের মামলা, আসাম থেকে আসা মামলা, 5 জন বিচারপতি, তার মধ্যে একজন এপিডিআরের সম্মেলন অ্যাটেন্ডও করেছেন, বক্তৃতাও দিয়েছেন যখন আইনজীবী ছিলেন, আমাদের বন্ধু। 5 জন বিচারপতি KM জোসেফ লিখলেন, অনিরুদ্ধ বোস এবং আরও 3 জন বিচারপতি মিলে, অজয় সাইকিয়া, এরা লিখলেন যে আমরা ল কমিশনের সুপারিশটা মেনে নিচ্ছি
3 জন ইলেকশন কমিশনারকে এবং আর 2জনকে নির্বাচিত করবেন। কিন্তু আমরা অ্যাড করছি, যেভাবে লোকপাল, যেভাবে করাপশন বিরোধী লোকপালকে, ভিজিলেন্স কমিশনারকে যেভাবে নির্বাচিত করা হয় সেইভাবে করা হোক, সার্চ কমিটি হোক, নামগুলো আসতে থাকুক, তাদের ক্রেডেন্সিয়ালগুলো আমরা দেখে নিই, তারপর তার থেকে আমরা 3টে নাম বা 2টো নাম বা 1টা নাম এরকম করে প্রপোজ করব। মোদি মাথায় হাত পড়ল। ইন্দিরা গান্ধীও করার যা সাহস পান 2023 সালে, এবং সুপ্রিম কোর্ট বলল যে নতুন আইনটা যতদিন না পার্লামেন্টে এই মোতাবেক পাস হচ্ছে ততক্ষণ আমাদের অর্ডারটা কার্যকর করতে হবে। মার্চ মাস 24 ইলেকশন, তাহলে নতুন কমিশনার করতে হবে। মোদী সরকারের মাথায় হাত পড়ল। কি করা যায়? ততক্ষণে অশোক লাভাসা রেজিগনেশন দিয়েছেন। প্রধানমন্ত্রীর বিমানে অনেকগুলো ব্যাগ ছিল, সার্চ করবার কথা বলেছিলেন। যে কর্মী সার্চ করে তাকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে। লাভাসা সেটা প্রতিবাদ করে বলছেন প্রধানমন্ত্রী অমিত শাহর গাড়িও সার্চ হবে, প্রধানমন্ত্রী হেলিকপ্টারও সার্চ হবে, বিরোধী দলনেতারও সার্চ, সব সার্চ হবে। কেউ ছাড়নি, তো আইনে কোনো ছাড় নেই। সব গন্ডগোল চূড়ান্ত। লাভাসা বলছেন আমার নোট অফ ডিসেন্ট লেখা হোক। তখন অরোরা বলছেন কোনো নোট অফ ডিসেন্ট লেখা হবে না, বলছে নোট অফ ডিসেন্ট রেকর্ড করা হোক মিনিস বুকে, এবং ওটা লোককে জানিয়ে দেওয়া হোক, যেভাবে সুপ্রিম কোর্টে নোট অফ ডিসেন্ট হলে জানিয়ে দেওয়া। কিচ্ছু করা যাবে। আপনি মুখে বলছেন, মুখে বলুন, বেরিয়ে যান। লাভাসা রেজিগনেশন দেয় এবং লাভাসার বাড়িতে ইডি পাঠিয়ে দেওয়া হয় পরের দিন। এরকম অবস্থায় ডিসেম্বর মাসে মোদি নতুন আইন আনলেন, বিপুল প্রতিবাদ হল। আপনাদের অনেকের খেয়াল নেই, সংসদের বাইরে বলেন কারা নির্বাচন করবে ইলেকশন কমিশনার 3জনকে? প্রধানমন্ত্রী, ক্যাবিনেটের একজন মন্ত্রী এবং বিরোধী দলনেতা। বিচারপতি বাদ, ক্যাবিনেটের একজন, তার মানে অল টাইম 2। এটা বুঝুন, অল টাইম 2। প্রধানমন্ত্রীর ক্যাবিনেটের একজন মন্ত্রী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোট দেবে? স্পিকারও নয়, রাজ্যসভার চেয়ারম্যান মানে ভাইস প্রেসিডেন্টও নয়, ক্যাবিনেটের একজন মন্ত্রী, স্বয়ং প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা, অল টাইম 2:1। তাই হলো একদিনের মধ্যে অরুণ গোয়েলকে আনা হলো, অরুণ গোয়েলের রিটায়ারমেন্ট করে দেওয়া হলো, একদিনে ফাইল করা হলো, একদিনের মধ্যে রিটায়ার করিয়ে এটাকে ইলেকশন কমিশনার করা হলো। কোনো কারণে গন্ডগোল হয়, দ্বিতীয় দিন উনি রেজিগনেশন দিয়ে চলে গেলেন। কেউ জানে না, ধনকরের মতো কেউ জানে না উনি কেন এলেন, কেন চলে গেলেন। একদিনের মতো ভলান্টারি রিটায়ারমেন্ট হলো, ফাইল সই হলো, পেনশন পেয়ে গেলেন, কমিশনে জয়েন করলেন, পরের দিন চলে গেলেন রেজিগনেশন দিয়ে। কেন? আজ অব্দি ভারতবর্ষ জানে না, কোনো মানুষ জানে না। তারপরে এই জ্ঞানেশ কুমার, সিধু এবং বিক্রম শর্মাকে নিয়ে আসা হল। অজিত চৌধুরী বলছেন অন রেকর্ড যে মিটিং শুরু হওয়ার 10 মিনিট আগে আমার হাতে 3টে নাম দিয়ে দেওয়া হয়, নো বায়োডাটা। জহর সরকার অন রেকর্ড যে 10টা র্যাঙ্কের নিচে জ্ঞানেশ কুমার, পাক্কা RSS এর লোক, তাকে চিফ কমিশনার করে দেওয়া হয়। ফল এখন তাই। আমি আপনার উদাহরণ দিই। কমিশনের সুপ্রিম কোর্টে এনাদের মামলা বা আরো সকলের মামলার পরিপ্রেক্ষিতে কমিশনের সুপ্রিম কোর্টে 800 পাতার নথি জমা পড়ে, এভিডেভিট জমা পড়ে, হলফনামা 800 পাতা, 800 পেজেস ইলেকশন কমিশন। নিশ্চয়ই আপনারা ভাববেন সারবত্তা আছে। তাতে বলা আছে বিহারে কেন চেঞ্জ দরকার, বিহারে স্পেশাল রিভিশন দরকার। তার কারণ অনেক 2003 ওরা টার্গেট করেছে, 2003 লাস্ট রিভিশন, স্পেশাল রিভিশন হয়েছে, মিথ্যা কথা, পরে আসে।
স্পেশাল ডিভিশন 2003, তার এত বছর বাদে ডেমোগ্রাফিক শিফট হয়ে গেছে, কত লোক এদিক ওদিক চলে গেছে, কত লোক বিহার ছেড়ে দিয়েছে, অন্য জায়গায় চলে গেছে, মারা গেছে, বা কিছু লোকের নাম ডবল হয়ে আছে। এই তিনটে কারণ: জনসংখ্যা, জনবিন্যাস বদলে গেছে, বহু লোক মারা গেছে, আর কিছু লোকের নাম ডুপ্লিকেট হয়ে গেছে। তিনটে কারণ আমাদের দেখতে হবে। 2003-এ হয়েছে, তারপর 24-এ হবে। এটা হচ্ছে ওনাদের বক্তব্য। কমিশন কোথাও বলল না হলফনামায় যে বাংলাদেশি গিজগিজ করছে বিহারে বা রোহিঙ্গারা গিজগিজ করছে বিহারে, তার জন্য আমাদের আর একবার ভোটাধিকারটা ঠিক করতে হবে, বলল না। প্রেস স্টেটমেন্টে বলল। প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য গেম অফ ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন হচ্ছে স্বচ্ছতা, পূর্ণ স্বচ্ছতা থাকবে, কোন দলেরই সে নয়। এই যদি স্ট্যান্ড হয় তাহলে সে গোপন করবে না। আদালতে যখন বিচার চলছে তখন বলছে না যে রোহিঙ্গা বাংলাদেশি গিজগিজ করছে বাংলাদেশে, বঙ্গে অথবা বিহারে। প্রেস স্টেটমেন্টে লিখছে তাই। I read out. Various reasons such as rapid urbanization, আমি বললাম আপনাদের, frequent migration, অভিবাসন হয়, young citizen become eligible to vote, এখানেও চালাকি আছে, আমি পরে আসবো, নন রিপোর্টিং অফ ডেথ, মৃত্যু হলে তথ্য পাওয়া যায় না, inclusion of names of foreign illegal migrants have necessitated the conduct of the incentive revision so as to ensure কোর্টে বললো না কেন বাংলাদেশে গিজগিজ করছে? কোর্টে বললো না কেন রোহিঙ্গারা আছে? সোজা উত্তর, তথ্য দিতে হবে। কোর্টে বললেই তো প্রশান্ত ভূষণরা ঝাঁপিয়ে পড়ে বলে তথ্য দাও। এত যে ইনক্লুশন হয়েছে নাম, 2024 সালে ওটার উপর দাঁড়িয়ে লোকসভা হয়েছে, 23-এ বিহারে ইলেকশন হয়েছে, 22-এ, তাতে এত নাম যে ঢুকেছে 22 সালের পর অথবা 24 সালের লোকসভার পর, তাহলে তালিকা দাও। তোমরা কোনো তদন্ত করেছো কিনা তার রিপোর্ট দাও। রিপোর্ট তোমাদের থাকতে পারে, রিপোর্টটা জমা দাও কোর্টে। কোনো রিপোর্ট নেই, তো বিজেপির এজেন্ডা, তো বিজেপির স্লোগান, এটা আরএসএস এর স্লোগান। আরএসএস এর স্লোগান ইলেকশন কমিশন নিচে বলতে পারছে না, তো কোর্টে তাই বললো না। সিমিলার করেছে 370 যখন বাতিল করছে। 370 বলছে একবার তো সংবিধানে 370 একবার তো জম্মু কাশ্মীরকে দেয়া আছে, আর সেই আদিকালে 370 তার চেহারা 2019 সালে এক ছিল না, কখনোই ছিল না, সবাই জানে। কোর্টে যখন লিখছে বলে হ্যাঁ 370 আদিকালে যা ছিল, আর 2019 সালে যখন মামলা চলছে তখন এক ছিল না। কোর্টে বলছে, মানে আমরা কেউ জানি না, কোর্টে বলছে। মুখে বলছে 370 কি সাংঘাতিক, কি খারাপ, কি ভয়ঙ্কর। এটা পলিটিক্যাল পার্টি বললো, এটা ইলেকশন কমিশন বলছে। এসআইআর হয়, এসআইআর বলে কোনো বস্তু আছে এই বইতে? আপনারা কখনো ফুটিয়ে দেখেছেন এসআইআরটাই হয় কিনা? বিহারের নির্বাচন কমিশনের যদি মেরুদণ্ড সোজা থাকতো, বিহারের নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে বলতো এসআইআর বলে কিছু হয় না। সারা দেশ জুড়ে, রাজ্য জুড়ে এসআইআর করা যায় না, বেআইন, অসাংবিধানিক। কি আছে বিজ্ঞপ্তিতে? কি আছে?
আমি এক লাইন খালি পড়ছি। I am directed to convey that the Commission has directed special incentive revision in exercise of its power. Article 324, Section 21, I repeat, Section 21 of the Representation of the People's Act, along with other applicable provision of RPA 1950, with reference to 1st July 2025 as the qualifying date. তবে 3টে পয়েন্ট। 324-এ কি আছে সংবিধানে? পুরো ইলেকশনটা চালাবে, পরিচালনা করবে নির্বাচন কমিশন, সুপারিনটেন্ডেন্ট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওটা নিয়ে বিতর্ক নেই। রিপ্রেজেন্টেশন অ্যাক্টের 21 নম্বর ধারা অনুসারে বিশেষ নিবিড় সমীক্ষা হবে। আপনারা যে কেউ এসে দেখান 21 নম্বর ধারায় কোথায় গেল, পালিয়ে যায় তো মুশকিল হয়। এই দেখুন আইরি, এইটা দেখুন লেখা আছে একটা কমিশন দেশে জালিয়াতি করছে। সুপ্রিম কোর্টে বলা হয়েছে, সব বলা হয়েছে। 21 নম্বরে বলা আছে প্রিপারেশন অ্যান্ড রিভিশন, প্লিজ পড়ুন, প্রিপারেশন অ্যান্ড রিভিশন অফ ইলেকটোরাল রোলস। স্পেশাল রিভিশন তখন অব্দি আসেনি, বলছে 21 নম্বর অনুযায়ী। 21-এর এই সেকশনে 3টি উপধারা আছে। একটা উপধারা হচ্ছে প্রত্যেকটা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয়টা হচ্ছে বছর বলা নেই, মাঝে মাঝেই রিভিশন হবে। এই রিভিশন শব্দটা আছে 21-এর 2 নম্বর, রিভিশন হবে প্রত্যেকটা কেন্দ্রে রিভিশন। বিহারে ওটা হয়েছে, বিহারে স্পেশাল রিভিশন হয়নি। 2003-এ মিথ্যাচার করছে কমিশন, নিজের চিঠিতেই ধরা পড়বে, পরে আমি দেখাচ্ছি। আর 21-এর 3-এ আছে স্পেশাল রিভিশন হবে, কিন্তু একটা মাত্র কেন্দ্রে হবে, বা একটা কেন্দ্রের কোনো একটা অংশে হবে। আই রিড, notwithstanding anything contained in the subsection 2, মানে revision, election commission may at any time, for reason to be recorded, direct a special revision of electoral roll for any constituency or part of a constituency in such a manner as they deem fit. যদি বিশেষ নিবিড় সংশোধনী করতে হয় তাহলে একটা কনস্টিটুয়েন্সিটা বা একটা কনস্টিটুয়েন্সির কোন একটা অংশে হবে। কোন ম্যানারে হবে? নিবিড় ম্যানারে হতে পারে, সামারি ম্যানারে হতে পারে, আধা সামারি ম্যানারে হতে পারে, আধা নিবিড় ম্যানারে হতে পারে। এটা 1960 সালের রুলসে আছে। দেখুন 60 সাল বলছেন, একবারও 60 সাল বলছেন। 1960 সালের রুলসের 25 নম্বর রুলসে বলা আছে কখনো নিবিড় হতে পারে, কখনো সামারি হতে পারে, কখনো আধা নিবিড় হতে পারে, কখনো আধা সামারি হতে পারে। তারপরে স্পেশাল রিভিশন যদি হয় তাহলে শুধুমাত্র একটা কনস্টিটুয়েন্সিটা হবে, অথবা একটা কনস্টিটুয়েন্সির কোনো একটা অংশ হবে। জয়মাল্য বাগচি মুখ ফুটে বলে ফেলেছিল সুপ্রিম কোর্টে, অর্ডারে লেখেনি।
জয়মালা কি মুখ দিয়ে বলে দিয়েছে যে স্পেশাল রিভিশন মানে হচ্ছে যখন প্রাকৃতিক বিপর্যয় হয়, তখন এখন জম্মু কাশ্মীর জলে ভাসছে, ধরুন পাঞ্জাব জলে ভাসছে, উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড ভাসছে, হিমাচল প্রদেশ ভাসছে, থেমে গেল। তারপরে ভোটারে অনেকে মারা গেছে, অনেকে হারিয়ে গেছে, অনেকে চলে গেছে, তাহলে তখন একটা স্পেশাল রিভিশনের দরকার হতে পারে। তো তার জন্য সমগ্র ভারতবর্ষের সমগ্র কেন্দ্রে এটা বলছে না, এটা কারচুপি। আর দেখুন এত বদমাশ এই লোকটি, পাঁচ নম্বর প্যারাগ্রাফে নিজেরাই লিখছে, দেখুন, দ্য লাস্ট ইনসেন্টিভ রিভিশন অফ বিহার, আই রিপিট, দ্য লাস্ট ইনসেন্টিভ রিভিশন অফ বিহার, ছোট করে আমি টেনেছি, না, লাস্ট ইনসেন্টিভ রিভিশন অফ বিহার, স্পেশাল নেই শব্দটা, কোথাও শব্দটা নেই, রেকর্ডে ঠিক রেখে দিয়েছে বদমাস। লাস্ট ইনসেন্টিভ রিভিশন অফ বিহার ওয়াজ ডান। স্পেশাল রিভিশনে 3-4-2 নয়, তারপরে আরো রিভিশন। ওরা এপিক বাদ দিয়ে দিল, আমি খুব তাড়াতাড়ি চলে যাওয়ার 5 মিনিট রাইট। না, বেশি টাইম নেওয়া উচিত, আপনারা ধৈর্য ছুটি করুন। আমি ডকুমেন্ট গুলো দেখিয়ে যাচ্ছে। দেখুন 1912 সালে ইলেকটোরাল রেজিস্টার অফিসারের কাছে হ্যান্ডবুক, ইলেকশন কমিশন, তাতে চ্যাপ্টার 7 পড়ুন, স্পেশাল রিভিশন বলে চ্যাপ্টারটা দেয়া আছে। তাতে আমি যেটা বলছি সেটা ওরা লিখছে, ওরা নিজেরা ব্যাখ্যায় দিচ্ছে। যারা ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার হবে, ইয়ারও হবে, তাহলে বলে দিচ্ছে নিজেরাই বলে দিচ্ছে, নিজেরাই শয়তানি করছে। Provision for special revision is to undertake any urgent remedial measure with a view to set right the electoral roll. Special revision can geographically limited for a specific area. ওরা ইয়ার ওদের ব্যাখ্যা দিয়ে দিচ্ছে যে জিওগ্রাফিক্যালি লিমিটেড হবে, বিশেষ কারণে হবে। তলায় লেখা আছে স্পেশাল সিচুয়েশন, মানে ওই যদি বন্যা টন্যা হয়, ওটা আগুন লেগে গেল, পুরো বনাঞ্চল চলে গেল, মানুষ চলে যাচ্ছে, বা বিশাল অভিবাসন হচ্ছে, একটা জায়গা থেকে আর একটা জায়গা চলে যাচ্ছে হাজার হাজার লোক, যে কোনো কারণেই হোক, দাঙ্গার কারণে হোক, যুদ্ধের ফলে হোক, অনেক লোক চলে গেল, তখন সেই অঞ্চলে একটা স্পেশাল রিভিশনের দরকার হয়ে যেতে পারে। এটা নট ফর স্টেট, নট ফর এনি স্টেট, নট ফর নেশন। রিভিশন হয়, আর পরের চ্যাপ্টারে বলা আছে কন্টিনিউয়াস আপগ্রেডেশন হবে। এইটা হচ্ছে ভারতের গণতন্ত্রের সবচেয়ে মজা, কন্টিনিউয়াস আপগ্রেডেশন হবে। রিভিশন হোক, রিভিশন না হোক, কন্টিনিউয়াস আপগ্রেডেশন হবে। উপনির্বাচন হতে গেলে সেখানেও আপগ্রেডেশন হবে, লোকসভা বিধানসভার ক্ষেত্রে পড়ে। ফলে এরা বলছে এপিক কি, এপিক কারে বলে? আপনারা সেশনের যদি আত্মজীবনী পড়েন, সেশনে আত্মজীবনী বেরিয়েছে, উনি মারা যাবার পর, উনি 2019 সালে মারা যান, সেশনে আত্মজীবনী বেরিয়েছে, টু দ্য ব্রোকেন গ্লাস, ভাঙা কাঁচ দিয়ে উনি যেটা দেখছেন, তাতে একটা চ্যাপ্টার আছে কিভাবে এপিক কার্ডটাকে উনি ইলেকশনে শুদ্ধিকরণের জন্য এপিকটাকে বানিয়েছিলেন। ইলেকশন কমিশন লিখছে, এক লাইন আমি খালি পড়ে দিচ্ছি। Since the first issue of EPIC is free, an EPIC once issued is valid for lifetime anywhere in the country.
আমার পরিচয়পত্র, ভারতবর্ষে নাগরিকত্বের কোনো পরিচয়পত্র নেই, পাসপোর্ট যাদের আছে আছে, ভারতীয় আমি, আমার পরিচয়, কোনো আলাদা কার্ড, সিটিজেনশিপ কার্ড নেই। এপিক প্লেজ দ্য রোল, এই গ্যাপটা আছে, সেটা এপিক করে, সেটা ইলেকশন কমিশন 2012 সালে লিখছে, ওয়ান্স ইস্যুড ইজ এ লাইফ টাইম ডকুমেন্ট ফর ইয়োর। সেটা বাদ, বিহারে সেটা বাদ। উনি বলেছেন যে নতুন পদ্ধতি, আমি আধারটা দিয়ে আমি তারপর দেখুন আধার বলছে এটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি, আর যেতে প্রশ্ন প্রায়শই ইলেকশন কমিশনকে করা হয়। তার 42 নম্বর প্রশ্নটা দেখুন, is it mandatory to provide Aadhaar details of the applicant in the field of providing the form number for registration? মানে ফর্ম নাম্বার 6, ফর্ম নাম্বার 8, যেগুলোতে আমাকে ডিক্লারেশন দিতে হয় আমি ভারতের নাগরিক ইত্যাদি। উত্তর দিচ্ছে দেখুন ইলেকশন কমিশন, যে লোকে আমাদের এইসব প্রশ্ন করে আধার লাগবে কিনা, আধার বাধ্যতামূলক কিনা। ইলেকশন কমিশন উত্তর দিচ্ছে দেখুন, it is expected from the applicant to furnish the Aadhaar details voluntarily, পরের লাইনটা শুনুন, পরের শব্দগুলো শুনুন, for the sake of purification of electoral roll। রিভিশনটা কি? বিশুদ্ধকরণের জন্য। রিভিশনটা হচ্ছে বিশেষ হোক না বিশেষ হোক, আপগ্রেডেশন বিশেষ হোক না বিশেষ হোক, যখনই আপনি ইলেকটোরাল রোলটা চেঞ্জ করাচ্ছেন, বিজ্ঞাপন দিচ্ছেন তোমরা এসো, নামগুলো ঠিকঠাক করো, তখন আপনি পিউরিফিকেশন অফ দ্য ইলেকটোরাল রোল করছেন। তাতে আধার অপরিহার্য বলছে। আমি ডিসেম্বর মাসে পাসপোর্ট রিনিউ করেছি, পাসপোর্টের ওই মুখোমুখি যখনই বলছে যে প্রথম বললো আধারটা দিন, পাসপোর্টটা ডকুমেন্ট, পাসপোর্ট যার উপর দাঁড়িয়ে আছে আধার ডকুমেন্ট। এপিকটা নিজে ইলেকশন কমিশনের আবিষ্কার, তার জন্য সেশন লড়লো। কোনোদিন ইলেকশন কমিশন বলে যে এপিক আমরা বাদ দিয়ে দিচ্ছি। 24 সালের পরে এই লোকগুলো এসে বলছে এপিক বাদ। মানে তুমি প্রত্যেক লোককে বলছো তুমি বাংলাদেশি, প্রত্যেক লোককে তুমি ডাউট করছো। তোমরা 3 জন ব্যুরোক্র্যাট কোনোদিন সরকারে কি চাকরি করেছো তোমরা? সারা ভারতবর্ষের সমস্ত লোককে 2024 সালে নির্বাচন দেওয়ার পর দাঁড়িয়ে হয়েছে, তাকে তোমরা চ্যালেঞ্জ করছো কিসের ভিত্তিতে? সংবিধানের 10 নম্বর অনুচ্ছেদে আছে তোমার নাম যদি একবার ইলেকটোরাল রোলে থাকে, ইউ কন্টিনিউ টু বি দ্য সিটিজেন। আমার নাগরিক, উনি বলেছেন আমার নাগরিকত্ব প্রশ্ন করার কোনো অধিকার ইলেকশন কমিশনের নেই। প্রিজাম্পশন যে ও নাগরিক, ওর ভোটার লিস্টে আছে। ভোটার লিস্টে আছে মানে সে একটা পদ্ধতির মাধ্যমে গিয়ে তার ভোটার তালিকায় নামটা উঠেছে। ওই তালিকাটা প্রিজাম্পশন অফ কারেক্টনেস 307 নম্বর অনুচ্ছেদের ব্যাখ্যায় সুপ্রিম কোর্ট বলছে। তোমার এসআইআরটা করছো কেন? যেটা উনি আসামটা কি, আমি শেষ করি আসাম আনতে গিয়ে, আসামের সময় অন্য ঘটনা হয়েছিল। সরকার, আসাম সরকার, ভারত সরকার, পুলিশ প্রশাসন, অযোগ্য জজেরা, ফরেন ট্রাইব্যুনাল মিলিয়ে 19 লক্ষকে বাদ দিয়ে দিয়েছে। তাতে ইলেকশন কমিশনের কোনো ভূমিকা ছিল না। বরং ইলেকশন কমিশন ডি ভোটারও, ডাউটফুল ভোটারও ভোট দিতে পারবে। ইলেকশন কমিশনে আসামে প্রথম দিকে 8% ছিল, বদলে গেল এখানে। ইলেকশন কমিশন নিজে ভারত সরকারের সঙ্গে, স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে, পুলিশের সঙ্গে হাত মিলিয়ে বলে দিচ্ছে 63 লক্ষ লোক যার মধ্যে যারা বেঁচে আছে তারা ভোটার নয়, তার মানে তারা ভারতীয় নয়। তাহলে ভারতীয় না হলে তারা কোনো দেশের নাগরিক নয়, অথবা বাংলাদেশি, অথবা পাঠিয়ে দেওয়া হবে, অথবা মায়ানমার আন্দামানের সমুদ্রের ধারে গিয়ে বডি ছুঁড়ে ফেলে দেওয়া হবে, কদিন আগে করা হয়েছে। অথবা বুলডোজারে কাউকে ধরে সীমান্তের ওপারে গরু চালানোর মতো মানুষ তুলে ফেলে দেবে। এই যে নেক্সাস,
এই আঁতাত স্বরাষ্ট্র দপ্তর তালিকা পেয়ে যাবে, সুজাত অমুকরা ভোটার নয়, তার মানে নাগরিক নয়। নাগরিক না হলে ভোটার হতে পারবো না। নাগরিক নয়, এপিক থাকতে পারে ওটা জাল, আধার থাকতে পারে ওটা জাল। আর অদ্ভুত কমিশন আপনারা প্রশ্ন করবেন না যে 11টা নথির কথা বলেছে, সে 11টা নথিই জাল হতে পারে। আধার যদি জাল হতে পারে, এপিক যদি জাল হতে পারে, তাহলে কাস্ট সার্টিফিকেট জাল হতে পারে, কোন স্কুল থেকে টাকা দিয়ে স্কুল সার্টিফিকেট জাল হতে পারে, পাসপোর্ট জাল হচ্ছে। কোনটা বুলেট প্রুফ, কোনটা জাল প্রুফ? নো ডকুমেন্ট ইন সাচ এ কান্ট্রি। বিহারে অমৃতা দত্তের লেখা যদি পড়েন, মাইগ্রেশনের উপর অসাধারণ লেখা, বিহারের মাইগ্রেশনের উপর বলছে 2 ধরনের মাইগ্রেশন বিহারে হয়, 8 মাস আর মোর দেন 8 মাস। 8 মাসের মধ্যে শর্ট টার্ম বলা হয়, আর লং টার্ম মাইগ্রেশন হয় 8 মাসের ওপরে। এরা কোথায় এই ডকুমেন্টগুলো খুঁজে বেড়াবে? লেখাপড়া জানে না, এটা আমাদের সিস্টেমের অভিশাপ। ওই লোকটাকে তার জন্য আমি ভোটাধিকার থেকে বাদ দেবো, এই স্বপ্নটা সংবিধানের ছিল না। সংবিধান জানে যে আমাদের দেশের লোক, প্রণেতারা আম্বেদকর জানতেন লেখাপড়া জানে না, কাগজ নেই। আসামে বহু কাগজ ব্রহ্মপুত্রের বন্যায় বেঁচে গেছে, দিতে পারে না, কাগজ প্রিজার্ভ করতে জানে না, লেখাপড়া জানে না, কোন কাগজের কি গুরুত্ব, কটা সন্তান তার কবে জন্ম জানে না। আপনি ফর্ম 6টা দয়া করে একদিন পড়বেন, যে ফর্ম 6 আমরা অ্যাপ্লাই করি মাই স্টেটমেন্ট অনলি মাই স্টেটমেন্ট, বা আমি যদি বাড়ির প্রধান হই, আমি সকলের হয়ে মাই স্টেটমেন্ট ইজ এনাফ টু বিকাম এ ভোটার। সেখানে বলছে না, তার বাবার কাগজ দাও, অমুকের ওটা দাও, কাস্ট সার্টিফিকেট দাও, ওটা দাও, এবং 1 মাসের মধ্যে দাও। তার মানে তোমার হোল প্রসেস হচ্ছে বাদ দাও। আমি শেষ করি, ইলেকশন কমিশনের স্লোগান ছিল নোবডি শুড বি লেফট আউট, কেউ যেন বাদ না যায়। আম্বেদকরের স্বপ্ন, ইলেকশন কমিশন এখন স্বপ্ন হচ্ছে খুঁজে বার করো কে ইলিগাল, খুঁজে বার করো কে বিদেশি, খুঁজে বার করো কে মুসলমান, খুঁজে বার করো কে প্রতিবাদী আদিবাসী, যেখান থেকে আমরা ভোট পাই বাদ দিয়ে দাও। যতটা আমাদের সিকিউর ভোট, আমরা তলা থেকে বলে দেবো, RSSটা বলে দেবে এরা আমাদের সলিড ভোটার, নামগুলো রাখো, বাকি বাদ দিয়ে দাও। বিহারে ওই যে বললাম আপনাদের ঠিকানা বদলে গেলে অর্ডিনারি রেসিডেন্ট, কি অর্ডিনারি রেসিডেন্ট আপনারা জানেন, এমনকি ফুটপাত বাসিন্দা অর্ডিনারি রেসিডেন্ট, যে ফুটপাতে থাকে সেও ভোটার। 3 বার এসে বিএলও খোঁজ করবে সেই ফুটপাতে সে রাতে ঘুমোয় কিনা। অর্ডিনারি রেসিডেন্ট নট অনলি হু ইটস, হু স্লিপস at the place continuously। রাস্তার ধারে যে থাকে, আমি যেখানে থাকি, বা আমি যদি বালিগঞ্জ যখন পড়াতে, ইউনিভার্সিটিতে পড়াতে যাই, আমি দেখি 2টো বৃদ্ধ মহিলা, বৃদ্ধ লোক বাস স্ট্যান্ডে আছে। আমি 1 বছর ধরে তাদের দেখছি। তারা ভোটার যদি তারা এই দেশে দাবি করে। আমি যেখানে থাকি সেখানে বাস স্ট্যান্ডে একটা লোক থাকে, আমি গিয়ে এই ঘটনা জিজ্ঞেস করছে, বলো সে ভোটার, সে ছোট্ট জায়গা নিয়ে থাকে, ওই শেড হয়ে যাওয়ার ফলে সেও ভোটার। এই সম্মানটা ভারতবর্ষ দিয়েছে, থ্যাঙ্কস টু আম্বেদকর অ্যান্ড সংবিধান সভা। সেইটা কেড়ে নিচ্ছে। নন ভোটার ইকুয়াল টু বিদেশি, ইকুয়াল টু যে কোনো সম্ভাবনাময় ভয়ঙ্কর মুহূর্ত তোমার জন্য অপেক্ষা করতে পারে, পুলিশ আসতে পারে, তুলে নিয়ে চলে যেতে পারে। এই পরিস্থিতিটা মোকাবিলা আমাদের করতে হবে, এবং এটা বাতিল করো, নতুন পদ্ধতি চালু করা যাবে না, নাগরিকত্ব প্রমাণ চাওয়া যাবে না, তোমার কোনো অধিকার নেই। পুরনো পদ্ধতি রাখতে হবে, ফর্ম 6 রাখতে হবে। যদি আমাকে বলে সুজাত তুমি বাংলাদেশি, যদি উনি আমাকে বলেন, উনি প্রমাণ করবেন। মনমোহন সিংয়ের মামলা আছে, মনমোহন সিং আসামের লোক নয়,
সুপ্রিম কোর্টের রায় ছিল, কন্ট্রারি টু এভিডেন্স দেখাও, মনমোহন সিং আসামের লোক নয়, রাজ্যসভায় যেতে পারবে না, এভিডেন্স দাও, চাচালে হবে না। উনি যদি বলেন সুজাতা তুমি বাংলাদেশি, ওনাকে প্রমাণ করতে হবে, তার আগে আমারটা বাদ যাবে না, তদন্ত হবে। আমার রাইট টু ডিফেন্ড আছে, এটা কোয়াসি জুডিশিয়াল। হেসে খেলে 63 লক্ষকে বাদ দিয়ে মরে গেছে। 63 লক্ষের মধ্যে 36 লক্ষ বোধহয় মারা গেছে। 36 লক্ষের ডেথ সার্টিফিকেট আছে। 23 লক্ষ লোককে বলছে পার্মানেন্টলি রিলোকেটেড। আমি এটা শেষ করি, এটাও নতুন শব্দ, এটাও নতুন শব্দ ইলেকশন কমিশন আমদানি করেছে। দিস ইজ নো সাচ ল্যাঙ্গুয়েজ ইন দ্য ল। পার্মানেন্টলি রিলোকেটেড তোমাকে কেউ জানিয়েছে? সুজাত বিহার থেকে চলে গেছে উত্তরপ্রদেশে, তোমাকে চিঠি আছে 23 লক্ষ লোকে 1 মাসের মধ্যে পার্মানেন্টলি রিলোকেটেড। অর্ডিনারি সিটিজেন নেই, নট অর্ডিনারি সিটিজেন মানে ওই বাড়িটাকে পাওয়া যায়। পার্মানেন্টলি রিলোকেটেড মানে তুমি কনফার্ম ইউ লেফট বিহার, ইউ আর ডিসাইডিং সামওয়্যার এলস আউটসাইড বিহার। মিথ্যাচার করে দিল, এটা বিশাল ব্যাখ্যা দিয়ে দিল। দেখা যাক কি হয়। ধন্যবাদ। যাওয়ার